এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদু এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একটি স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে যায়, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করে এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি তোমার, এই জন্য এমনটা দেখছো।
পর করে হাঁটতে হতে থাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন, 4 সন্তানের বাবাও হয়েছিলেন। তার সাথে তার পরিবারের সাথে এমন আর কখনো হয়নি। এই ছিল ঘটনা। ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনাবার জন্য। ধন্যবাদ সকল শ্রোতাদের ধৈর্য ধারণ করে ঘটনাটি শোনার জন্য। শ্রোতাদের দীর্ঘজীবী হোক। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রথম অতিথির কাছে, আসলাম ভাইয়ের কাছে। তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আপনার ভাই আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চতুর্দিকে যেভাবে ডেঙ্গুর প্রকোপ চলছে, সবার জন্য আসলে দোয়া থাকলো যেন সবাই সুস্থতার সাথে দিন যাপন করতে পারেন। আসলে ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা খুলনার ঘটনা। আমি গত মাসে খুলনা গিয়েছিলাম।
আরেকবার বলতে হবে প্লিজ কাইন্ডলি। আমার নাম ট্রাফিন, আমি সাভার থেকে এসেছি। জি আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো জি সেটা ঘটেছে টঙ্গীতে। জি। একটা সরকারি কলোনি ছিল হুম যেখানে আমার খালারা থাকতো। তো হুম সেখানে আমি বেড়াতে যেতাম। তো যখন সেই কলোনিতে ঢুকতাম, ঢোকার সময় বড় একটা গেট ছিল, যে গেটটা পেইন্ট করা ছিল না, এবং পেইন্ট না করার জন্য সেটা খুবই জং ধরা একটা বড় একটা দরজা। দেখতে খুব মানে মনে হবে যে আমি পুরো একটা হন্টেড প্লেসে ঢুকছি এরকম। ঢোকার পরে হচ্ছে গার্ড হাউস, কিন্তু গার্ড হাউস 6টা বা 7টার পরে সেখানে থাকে না, কজ যেহেতু সরকারি তারা একটু ফ্রি টাইম পায়, তারা চলে যায়। এবং সেই গার্ড হাউসের পর একটা বড় জায়গা, যে জায়গার মধ্যে অনেক গাছ, এবং সেখানে একটা গাড়ি ছিল, যে গাড়িটা একদম ভাঙাচোরা, একদম স্টেইন হয়ে গেছে, এরকম একটা গাড়ি। তো সেখানে ইভেন ছেলেমেয়েরাও এরকম হয় অনেক সময় যে গাড়ি আছে এখানে গিয়ে খেলাধুলা করে, বাট ওখানে কোনো ছেলেমেয়েও যাইতো না, খুব ভয় পেত আর কি। তো লম্বা একটা রাস্তা, যে রাস্তার মধ্যে 6 কি 7টা ল্যাম্পপোস্ট, যেখানে একটা কিংবা দুটো ল্যাম্পপোস্টে লাইট জ্বলে, আর বাকিগুলো সেগুলোতে লাইট জ্বলে না, খুবই অন্ধকার থাকে, ডার্ক থাকে। তো সেই কলোনির ভেতর দুটো বিল্ডিং, 4 তলা এবং 4 তলা, 8 তলা মোট। হুম তো আর সেই দুটা বিল্ডিং এর মাঝখানে একটা ডাস্টবিন, একটা গার্বেজ আছে, যে গার্বেজ মানুষ ময়লা ফেলে। তো সেই জায়গাটা খুব ডার্ক এবং খুবই অন্ধকার, এবং একটা কলোনি, অনেক বড় একটা জায়গা নিয়ে করা কলোনিটা। এবং সেখানে যদিও শহরের মধ্যে, কিন্তু সেই ভেতরটা খুবই অন্ধকার। তো আমার খালারা যেখানে থাকতো, এটা আমার কাজিনের বাসার কথা আমি বলছি, তারা থাকতো দোতলায়। তো আমি দোতলায় ওঠার পর দোতলার নিচতলা থেকে একদম 3 তলা পর্যন্ত কোনো আলো নেই, কেউ আলো জ্বালায় না, আমি জানি না কেন জ্বালায় না। তো যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে তখন। হওয়ার পর আমার খালা উনি বলছেন যে তোমাকে একটু দোকানে যেতে হবে, তুমি আমাকে এই জিনিসটা এনে দাও। তো বললাম আচ্ছা ঠিক আছে, দাও, আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি বের হলাম, বের হওয়ার পর ঠিক যখন সেই ডাস্টবিনের কাছে গিয়েছি, সেখানে দেখি ক্লাস 7 কি 8 হবে এরকম ক্লাসে পড়ে একটা মেয়ে, সে ওখানে কিছু খুঁজছে। তো আমি তাকে কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি কিছু খুঁজছেন? তো বললো ভাইয়া আমার পায়ের ঘুঙুরটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবেন? তো বললাম ঘুঙুর? আপনি শিওর আপনার ঘুঙুর হারিয়েছে? কারণ যদি ঘুঙুর হয়, ঘুঙুরটা অনেক বড় হয়, এবং সেটা হারিয়ে গেলে বা এই রাস্তায় থাকলে সেটা দেখা যাবে। আপনি শিওর? বললো হ্যাঁ ভাইয়া আমার ঘুঙুর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো বেশ কিছুক্ষণ তার সাথে খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি বললাম যে আপু এক কাজ করেন, তাহলে আপনি কালকে সকালে আসেন, তাহলে আপনি এটা খুব তাড়াতাড়ি পেতে পারেন। এই বলে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমি দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর আমার জিনিস কিনে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আবার ফেরত আসলাম। তো আসার পর আমার কাজিনরা সবসময় আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো যে এখানে কিন্তু এই আছে, এখানে কিন্তু ওই আছে। তো এটা আমি বরাবরই শুনতাম। তো ওই দিন রাতে আমি একটু চা খেয়েছিলাম, খুব ডার্ক লিকারের চা। ঘুম আসছিল না, একদিনই ঘুম আসছিল না। তো চা খেতে খেতে হঠাৎ কাজিন আসে আমার কাছে, এসে সে বলছে যে তোমাকে একটা গল্প বলি, শোনো। যে গল্প? কি আর বলবা, ভূতের গল্প তো বলবা নাকি, আমাকে ভয় দেখানোর চেষ্টা আর কি। তো বললো আসলে তা না, একটা সত্যি কথাই বলি। তো বললো যে, আমি বললাম ওকেই বলো। সে বললো যে আমাদের এখানে একটা মেয়ে, সে সুইসাইড করেছেন এবং সে মারা গেছেন, এবং এটা খুব ভালো নাচ করতো। আমি বললাম তাই
বলছি যে আমি কি সত্যি মানে আমি কল্পনা করছি, স্বপ্ন দেখছি, না সত্যি হচ্ছে। তো একটা পর্যায়ে ভাইয়া আমাকে সান্ত্বনা দিল, যে বলল ওকে লেটস প্রে। এটা বলে আমার সাথে সে প্রে করলো, এবং প্রে করার পর ঘুমাতে গেলাম। কিন্তু ওই শব্দটা আমি আর পাইনি, কিন্তু আমি আসলে ঘুমাতে পারছিলাম না। তখন ঘড়ি কাঁটা 3টে বেজে গেছে, এবং বাইরে থেকে একটা ল্যাম্প পোস্টে একটা হালকা একটা আলো সে রুমের মধ্যে পড়ছিল। তো জানালা খোলা, আমি জানালার দিকে তাকাতেই পারছিলাম না, কিন্তু একটা আলো আসছিল। এবং যখন ভোর প্রায় হয়ে গেছে, এরকম 5টা বেজে গেছে, রাত 5:30 বাজে, ভোরের আলো, ঠিক ওই সময় আস্তে করে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। তো যখন ভোর সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর ঘুম থেকে উঠে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কি সত্যি শোনো নাই সে শব্দটা? বলে যে আরে বোকা, এটা আমরা প্রায়ই ফেস করি, এটা মাঝে মাঝে এটা শোনা যায়, আমরা এটা ইউজ হয়ে গেছে। তুমি ফার্স্ট টাইম, আর যেহেতু তুমি অনেক ভয় পেয়ে গেছো, তো যদি ওই সময়টাতে এটা বলতাম যে হ্যাঁ আমি তো পাচ্ছি, তাহলে তুমি আরো বেশি ভয় পেয়ে যেতে। এই জন্য আসলে তোমাকে ভালো বলি নাই। তো আমি মিলিয়ে দেখলাম যে সেই মেয়েটা সে সে ঘুমোর খুঁজছিল, এবং মিলে গেল। তখন আমি বুঝলাম যে আসলে এটা রিয়াল। এবং প্রায় আমার খালা একদিনই বলছিল যে আমার তো এরকম হয়েছিল একবার, যে আমি ঘুমাচ্ছিলাম, কোনো একটা মেয়ে এসে আমাকে ধাক্কা দিল, এবং আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে সাথে সাথে দেখলাম ছিল, মানে প্রায় তারা ফেস করে এটা, এরকম। তো ওটা ছিল আমার জীবনের ফার্স্ট কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি, যেটা আমি নিজে দেখেছি বা নিজে ফেস করেছি, যেটা আসলে আজও আমাকে নাড়া দিয়ে দেয়। এটা ছিল আমার আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমি আরো একবার আপনাদের মনে করে দিই, আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radio.foyci.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.foodki and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আমাদের আমাদের একটা টুইটার আপনারা আমাদেরকে পেতে পারেন, এবং সেই জন্য খুব সহজেই আমাকে পেতে পারেন। আমাকে আপনি জাস্ট আমার যে অ্যাড্রেসটা সেটা আপনার মনে রাখলেই হবে। এবং আমরা জানি যে টুইটারে আপনারা রেগুলার লিখেন russell_bhutfm, রাইট? এটা লিখলেই চলে আসবে টুইটারে গিয়ে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখন টুইটারে যারা লিখছেন, টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, যশোর থেকে শুনছেন। আহমেদ হোসেন বায়েজিদ আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ হোসেন বায়েজিদ, এবং মোহাম্মদ রাফিউর রহমান রাহাত, তিনি শুনছেন আমাদেরকে, ভুতফম শুনছেন অ্যাপ দিয়ে। ওকে, সামিউল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আরো অনেকেই, চৌধুরী রনি আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সামিউল ইসলাম শাকিল, রফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, মুর্শিদাবাদ থেকে শুনছেন তিনি, ইন্ডিয়া, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও বাজিদ আহমেদ আমাদের সঙ্গে, এছাড়াও আছেন আরো অনেকেই, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এসবি শিফাত আহমেদ আমাদের সঙ্গে আছেন। এছাড়াও মইনুর সাগর আমাদের সঙ্গে আছেন প্রিন্স আরিফ, ব্ল্যাঙ্ক সাব্বির আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, লন্ডন থেকে শুনছেন তিনি। ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিনহাজুল ইসলাম মামুন, আর এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুনছেন আমাদেরকে এবং রেগুলার শোনেন। আমরা আপনার কাছে আরেকবার যাবো, এবং আপনার কাছ থেকে আমরা আপনার আরো একটা ঘটনা আপনি শেয়ার করতে চেয়েছিলেন, সেটা শুনবো, এবং তারপরে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন আপনার ভাই এবং আপনার ভাই একসঙ্গে। তো আপনাদের একটু ওয়েট করতে হবে, সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আপুর ঘটনাটা মাঝখানে শুনে ফেলবো। আপু, আপনার সেকেন্ড স্টোরিটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, হাই লিসেনার্স, আবার এসেছি। আমার সেকেন্ড স্টোরিটা আসলে আমি যখন আরেকটু ছোট ছিলাম, এলেভেল করতাম, ইন্টারমিডিয়েটে ছিলাম যখন, ওই টাইমটাতে আমরা গ্রামে ঘুরতে যাই আমার খালার বাড়িতে। আর গ্রামটা হচ্ছে একদমই আইল্যান্ড। আমার মনে হয় বেশ কিছু লোকজন নাম শুনতে পারেন। আইল্যান্ডটার নাম হচ্ছে একদমই বাংলাদেশের
নাই, কিছু নাই, দূরে আর কি অনেক। তো ওখানে আমরা তো যেদিন যখন ঘুরতে গেলাম তার কিছুদিন আগে আমার খালা বাড়িতে একটা কাজে নিয়ে কাজ করতো, ছোট একটা পিচ্চি, সে তারই খালার পুকুরেই পড়ে মারা যায় আর কি। তো এই ধরনের হয় না যে আমার কাজিনসরা বা আমার চাচিরা ছিলেন, আমরা একটু ফাইজলামি করছিলাম এগুলো নিয়ে যে ও একটা হন্টেড বাড়িতে চলে আসছি, নিশ্চয়ই কিছু না কিছু দেখেই ফেলবো, কিছুদিন আগেও কেউ মারা টারা গেছে। আসলে ছোট ছিলাম তো এই জিনিসগুলো মানে অন্যরকম একটা মজা পেতাম, যদিও মানে জিনিসগুলো খুবই স্যাড। তো
এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই নিশি ডাকের পর থেকে। আচ্ছা, তো এটাই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি কষ্ট করে এসেছেন। এবং আপনি যদি লিসনারদের জন্য এবং যারা আপনাদের ওখান থেকে শোনে তাদের জন্য কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন। ওয়েল, আমি খালি এটাই বলবো যে আমি ভূতের মতো ফার্স্ট থেকে শুনি, বাংলাদেশে ছিলাম 2010 থেকে অ্যাকচুয়ালি রেগুলার শোনা স্টার্ট করি। তো আমি বলবো যে অনেকের থেকেই শুনেছি
কেন আসেন বারবার? আমাকে ডিস্টার্ব না করলে কি আপনার কোনো অসুবিধা হয় না? মানে আপনি কেন আমাকে অসুবিধা করেন বারবার এসে? আপনাকে না আসতে না বলেছি, আপনি জানার পর আমাকে কেন একটু বিরক্ত করতেছেন? আপনি চলে যান। তখন বললাম হ্যাঁ আমি তো চলে যাব, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। যে আপনার এরকম কতদিন ধরে চলবে? আপনার যে মানসিক সমস্যা হয়ে গেছে, আপনি এমন পাগলামি করতেছেন, সবাই ঘরের মধ্যে অসন্তুষ্ট হয়ে গেছে, সবাই নারাজ আপনার প্রতি। সবাইকে আপনি কিভাবে খুশি করাবেন আমাকে সেটা বলে দেন। আবার সে খুব হাসলো। পরবর্তীতে আমি যখন কোরআন থেকে কিছু তেলাওয়াত করি, তখন আমার হাতের মধ্যে একটা আঁচড় পড়ে যায়। আমার এই হাতের মধ্যে একটা আঁচড়টা, সেই হাতের মধ্যে আমাকে একটা আঁচড় দেওয়া হয়। দরজাটা ছিল বন্ধ, আমার আঁচড় দেওয়া হয়, দরজাটা ছিল বন্ধ। সেই দরজাটা এমন ভাবে জোরে খুলে যায় বিকট শব্দে, এতে সবাই ভয় পেয়ে যায় প্রচন্ড ভাবে। পরবর্তীতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখন আপনার নামটা বলেন, কোথা থেকে আসছেন এবং আপনার নামটা আমাকে বলে দেন। সে বলেই না, সে চুপ করেই বসে আছে। পরবর্তীতে আমি বললাম দেখেন আমাকে নাম বলতে হবে এবং আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন সেটা আমাকে বলে দেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ঘর থেকে সবাইকে মুক্তি দান, সবাইকে খুশি করান। সবাই খুব অসন্তুষ্ট আছে, পরেশানিত আছে। আপনি কষ্টের মেয়েটাকে আঘাত দিতে পারেন না, আপনি চলে যেতে পারেন। কোনো কথাই সে বলতেছিল না। পরবর্তীতে যখন আমি কোরআন পাঠ থেকে তলবাদ করে একটু ফুল দেওয়া হয়, তখন সেই শান্তা অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর বেশ আধা ঘন্টার পর মতন সে উঠে বসে তার যা কিছু হয়েছে বললো যে কোনো কিছুই নাকি তার স্মরণ নেই। উনি যে বিক্রমপুর গিয়ে যে দাওয়াতে খেয়ে আসছিল ওইটাও নাকি তার মনে নেই। এই যে আসার পরে যে কি হয়েছিল সে নাকি কিছুই বলতে পারে না। পরবর্তীতে সে বলছে যে আমার এগুলো কিছু কষ্ট ছিল, আমার শরীর ভার ছিল, কেন এলোমেলো ছিল আমি কাউকে ঠিক মতন চিনতে পারিনি। তবে এই যে আমাদের এই কাজ যে সাপ জিন সাপটা প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাধর ছিল, যা খুব কষ্ট হয়েছে, যে আমিও আঘাত পেয়েছি। এমন একটি খুব ভয়ঙ্কর জিনিসটা ছিল এটা। এখন ছাড়ানো হয়েছে, কিন্তু ও বলছে যে আমি আবারও দেখা করবো, আমি আবারও আসবো, আমি আবারও ওর সাথে দেখা করে যাবো। তো আমি এটাও বলছি, তুমি আমাকে বলছে যে পূর্ণিমা যখন হয় আর অমাবস্যা যখন হয় আমি ওই সময়টা দেখা করবো, যদি সম্ভব হয় ওই সময়টা তাকে হেফাজত করে নিই। কিন্তু সে বলছে অমাবস্যা এবং পূর্ণিমায় আমি ওর সাথে দেখা করবো। ওকে, এটাই ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাই অনেকদিন পরে এসেছেন। ওয়েলকাম ব্যাক আবরার ভাই, এবং আশা করছি ভালো আছেন। আমরা চলে যাই আপনার ঘটনায়। তার আগে যদি আপনি কিছু বলতে চান ডেফিনেটলি আপনি বলতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। গুড টু বি হিয়ার আফটার লং টাইম, মনে হয় 5 বছর পরে আসলাম। আসলে ছিলাম না, এই কারণে আসা হয়নি। আর এর ভিতরে অনেক ঘটনাই ঘটে গেছে সাথে, যেটা আসলে ভাবছিলাম যে শেয়ার করবো। তো এই ফাঁকে এসছি বেশ কয়েক মাস, তো ভাবছিলাম কবে আসি তো আপনার সাথে কথা বলে চলে আসলাম। আমি ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে, যেটা আমি কখনো কারোর সামনে ডিসকাস করিনি। আচ্ছা, আজকে করতে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে I was possessed at the age of 6 and till 8 years old I was possessed. 2 বছর আমার সাথে অনেক কিছু ঘটেছে, এবং যে ঘটনাগুলো ঘটেছে সেটা একটু শেয়ার করব, এবং এটার আফটার ইফেক্ট যা এখনো কিছু কিছু মাঝে মাঝে পাই, সেগুলো শেয়ার করবো। ওকে, একটু শর্টেই যাই, বেশি ব্রিফলি। নো প্রবলেম। 6 বছর
একটু পড়তে চাই। আমাদের এখানে আহমেদ বায়েজিদ তিনি লিখছেন যে সালাম দিবেন আপনার ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মাহবুব হোসেন টিপু, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখান থেকে টাঙ্গাইল থেকে অনেকে লিখছেন। এমডি মাহবুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আদনান ইবনে হিমি, এবং তিনি আমাদের হাফেজ মাহবুব ভাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মুজাহিদ আছেন আমাদের সঙ্গে, SR রাজ, এমডি মুজাহিদ চৌধুরী রনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় থাকবেন, থেকে অনেক 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 ধন্যবাদ। এবং আমাদের যে ফেসবুক পেজ রেডিও ফুর্তি, সেখানে দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। লামিয়া ইসলাম আমাদের সঙ্গে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মবিন মিয়া, এবং তিনি মিরপুর থেকে আমাদের সঙ্গে আছেন। ইয়াসিন রাফি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে ইনকমপ্লিট পার্থ আছেন রাজশাহী থেকে, সঙ্গে আছেন তিনি রেজওয়ান রৌহা আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে শুনছেন। সাব্বির ইসলাম সানান আমাদের সঙ্গে আছেন। অন্তর আহমেদ আমাদের সঙ্গে আছেন। মেহেদি হাসান মামুন আমাদের সঙ্গে আছেন। নাইনা হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ফরাবি বিদ্যাজি দাস। মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন উত্তম বিশ্বাস, এমডি মকদুম সরকার আমাদের আছেন, এমডি আরিফুল ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন ফরাবি বিদ্যাজি দাস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে সাইফুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আছেন তিনি আছেন ইরান থেকে, তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন এমডি আমাদের আছেন মিজান আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাইম সকাল আজিমপুর ঢাকা থেকে শুনছেন তিনি। এছাড়াও অ্যাপ দিয়ে শুনছেন BH বিজয়। এছাড়াও আমাদের সাথে আছেন HM সানি আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই, মাহফুজ আহমেদ নাইম সহ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে আমরা সেকেন্ড যে ঘটনাটা সেটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রাসেল ভাই এটি আমার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এমনিতে সাধারণত সরাসরি ঘটনায় চলে যাই, তো আজকে আসলে আমি এখানে এসে সবার ঘটনা শুনে আমার এতটাই ভালো লাগছে যে আমি কোনো ঘটনা আসলে কমপ্লিমেন্ট না করে কিন্তু থাকতে পারছি না। আচ্ছা, জি বলেন। স্পেশালি ফার্স্টে যে আপুটা এসেছিলেন নরওয়ের অস্লো থেকে, আমার এক বন্ধু আছে নরওয়ের অস্লোতে থাকে। বছর দুয়েক আগে ও আমাকে একবার বলেছিল যে বছর নেক্সট নামক একটা জায়গায় এরকম একটা জায়গা আছে যেখানে গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছা করে, বাট সেটা কি কোনো চার্চের ওখানে কিনা এরকম কিছু বলেনি আমাকে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে এরকম ঘটনা পেলে জানাই, কিন্তু পরবর্তী সাথে আমার যোগাযোগ করার সময় হয়নি। তো আমি তো জানতাম না আপু ঠিক ওই জায়গার ঘটনাটাই বললো। আমার কাছ থেকে যখন বলছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে ওই এটা তো এরকম একটা কথা আগে আমাকে বলেছিল আমার এক বন্ধু। আর আসল ভাই, অনেকে বিশ্বাস করে না যে এরকম জায়গা থাকতে পারে। আমি এর আগেও কিন্তু অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলাম যে আপনাদের ফুজিয়ামা শহরে একটা জঙ্গল আছে, সবাই এটাকে সুইসাইড ফরেস্টই বলে। ওখানে কেউ গেলে ওখানে সবাই ইচ্ছা করে সুইসাইড করতে, এবং যারা ওখান থেকে সুইসাইড করে অ্যাটেম্প নেয় কিন্তু করতে পারে না, বেঁচে ফিরে আসে, ওরা কিন্তু বাকিটা জীবন মেন্টাল ডিসেবল হয়ে থাকে। সুতরাং এরকম ওয়ার্ল্ডে কিন্তু এরকম বেশ জায়গা আছে এরকম অবিশ্বাস করার কিন্তু কোনো উপায় নেই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটার পরিমাণ অনেক বেশি, বরং আমাদের এশিয়াতেই সেটা কম, ওখানে অনেক বেশি। আর জাদুবিদ্যা সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু আফ্রিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে, এটা সবচেয়ে বেশি হয়। রাসেল ভাই, এখন আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাচ্ছি। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌত স্কিমের সদস্য সচিব। এর আগে অনেক ঘটনা দেয় আর কি, এবারও দিয়েছে। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল রাসেল ভাই 1997 সালের দিকের ঘটনা। এই ঘটনাটি মানে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে একটু নিয়ে আসতে হবে বলার জন্য। সেটা হলো যে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে সাধারণত দেখা যায় ওই সময় হতো কি, ওই যে কিছু আমরা যেটাকে ওই যে কামলা বলি আর কি, ওই যে গ্রামে যখন ধান কাটার মৌসুম হয় ওই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে ধান কাটার জন্য। যে এলাকায় অন্তত ধান পাট বেশি হয়, আমাদের ফরিদপুর অঞ্চল বা রাজবাড়ী অঞ্চল ধান পাট একটু বেশি হয় আর কি। তো যার কারণে এখানে এই কামলারা আসেন আর কি, তারপর সিজন শেষ হলে তারা আবার বাড়িতে চলে যান। দেখা যাচ্ছে ওই সময়ে আপনার কিছু লোক আসে আপনার নাজিরগঞ্জ থেকে, আর আসা হচ্ছে রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার হেলেনচা গ্রামে। আসলে ভাই, এর আগেও আমি কালোখালী নিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা বলেছি। আমাদের রাজবাড়ী জেলার, আমার বাসা যেহেতু রাজবাড়ী জেলার সবচেয়ে যে হন্টেড এরিয়া যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু এই কালোখালী উপজেলার মধ্যে পড়ে। এবং আমি নিজেও সরজমিনে কয়েকটা
পরিশ্রমী এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করে এবং এই গৃহস্থ এদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা তো এটা দেখে গৃহস্থর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গৃহস্থ তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটো মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের তোমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই। তো ওরা দুইজন ছিল কিন্তু আসলে খুবই গরিব। আচ্ছা কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওরা নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছে। তো ওরা খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নেই, ওদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। তো ঠিক আছে, ভালো, মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মা রাজি হয় এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই আর চরাঞ্চল, কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসে। তো চলে আসার কিছুদিন পরে, ধরো সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে এবং অসুস্থ হওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা কিন্তু আসলে এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যেন ওনার কবর হয়। এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলতে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিল, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার দুই ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেবে। আচ্ছা তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায়। আবার ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে এত দূর নিয়ে যাবে। তো এখানে আসলে বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 7 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদী পথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলে প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদী পথ পাড়ি দিতে হয়। এটা কিন্তু খুব সহজ পথ না। বেশ মানে ওই সময়টাতে রাস্তা যোগাযোগ ব্যবস্থা আর এতটা ভালো ছিল না ওই অঞ্চলে, এখন একটু ভালো হয়েছে। আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজন একটা বিশ্বাস আছে লাশ দ্রুত দাফন করে দেয়, তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় ওনার মা, তো চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাবো, রাত্রেই নিয়ে যাই, যতদূর আগানো যায়, তাতে সকাল হলেই দাফন করে দেওয়া যায়। তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করতে কোনো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে আছে ওনারা রওনা দেন। রওনা দেওয়ার সময় ওনারা 4 কিলোমিটারের পথ একটা ভ্যানে যায়, তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান, এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত আসলে ভাই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। ওরা মাঠে যখন নদীর ধারে আসেন
কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। এই দুই পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এরকম একটা অবস্থা। আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো? নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোনো জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হয়ে ওই লাশটাও নৌকায় ওঠান। ওঠার পর তাড়াতাড়ি নৌকায়, এখন তারা চিন্তা করে এখন মাছ ধরিতে আসছে, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করেন তারা নাজিরগঞ্জে চলে যেতে, নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসে। তো যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায় একই রকম, এবং দেখে ওই সেই বকটা ওখানে দাঁড়িয়ে আছে, কোনো আকৃতির বক। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা অদ্ভুত ব্যাপার শুনছেন যে তোদেরকে ছেড়ে দিব, এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, নাহলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকে মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নেই, এই মহিলার লাশটা আমাদের প্রয়োজন। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দিবি। এখন রাসেল ভাই ওনার দুই সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। নিজের মায়ের লাশ পানিতে ফেলে দেবে, কে বা কে বলছে জিন হতে পারে, ভূত হতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হতেই পারে না। আর ওরা দুইজন খুব নামাজ কালামি লোক ছিলেন। তখন চিন্তা করলেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যায়। তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজিরগঞ্জ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাবো অন্য ভাই দেওয়া শুরু করবে, এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে দুইজন মাঝি জীবিত ছিলেন, ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন একের পর, এবং দেখে যে ওই বকও উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে সে নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে আমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি ততটা জানি না। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ে হিসাব রাখে, যে সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, কিন্তু আমি জানতাম না। হ্যাঁ, মিলে যাওয়া এই ধরনের, এটা আমরা রাসেল ভাই শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে
সচরাচর নিউ ইয়র্কে যারা থাকে তারা জানে যে অনেক অনেক বেশি অনেক অনেক expensive। যেমন ধরুন 1800 নিচে কোনো অ্যাপার্টমেন্ট পাবো না। রাইট। আমি এই অ্যাপার্টমেন্ট ছোটখাটো আমি ওয়ান বেডে উইথ কমন স্পেস একটা অ্যাপার্টমেন্ট পাই, যেটার ভাড়া আমার দিতে হতো হচ্ছে 1400 টাকা, 400 টাকা কম। তো যখন পাই আমি সাথে সাথে নিয়ে যাই। চিন্তাও করিনি যে কোনো সমস্যা। আর নিউ ইয়র্কে সবাই কিন্তু বাসা নেওয়ার আগে খোঁজ খবর নেয় যে কোনো সমস্যা আছে কিনা, এটা খুব কমন একটা ব্যাপার। তো আমি যেহেতু নতুন তেমন একটা চিন্তা ভাবনাও করিনি। তো যখন বাসাটা নিয়ে নিই, এরপরে আমার ওয়াইফ আমার বাচ্চা সহ আমি ওখানে থাকা শুরু করি। মোটামুটি 1 মাস ঠিকই ছিল, এরপর থেকে আমি টুকটাক কিছু কিছু আলামত পাওয়া শুরু করি। বাট এটা আমার ওয়াইফকেও বুঝতে দিতাম না, বাচ্চাকেও বুঝতে দিতাম না। ওরা somehow অনেক সময় কিছু যদি ফিলও করতো, আমি জিনিসটাকে অন্যভাবে কাটাতাম। ওরা গত জানুয়ারির 10 তারিখে দেশে চলে আসে। তো এই বছরে দেশে আসার পর আমি মোটামুটি আরো 3 মাস ওখানে একা থাকি। এর ভিতরে আগের ঘটনাগুলো খুব সিম্পল ছিল, মানে হয়তো শব্দ পাচ্ছি, হয়তো মনে হচ্ছে কেউ হেঁটে গেল, এই রুম থেকে ওই রুমে ছায়া মতো লাগলো, তখন ফিল করতাম যে আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, হয়তো somebody is walking, কেউ এই রুম থেকে ওই রুমে যেতেই পারে। যখন আমি পুরা বাসাটায় একা, তখন আমি ছাড়া আর কেউ নেই। সচরাচর সকালবেলা কাজে বের হয়ে যেতাম, রাত্রে 11টা 12টা 1টার দিকে বাসা ফিরতাম, খুব টায়ার্ড থাকতাম, বেশি সময় লাগতো না ঘুমাতে। হঠাৎ করে, মানে শীতের সময় ছিল টোটালি এই সময়টা, বরফ পড়ছে হয়তো বাইরে, বা খুব ঠান্ডা মাইনাসের দিকে আছে টেম্পারেচার, এই সিচুয়েশনে আপনার হিটার চলছে। হঠাৎ করে খুব ঠান্ডা লাগা শুরু হয়, হিটার চলছে, মানে রুম টেম্পারেচার ইজ ভেরি হাই। মোটামুটি একটা টি শার্ট থাকতে অনেক সময় মনে হয় যে ঘামছি, খুলে ফেলি, ঠান্ডা লাগা শুরু হয়। ঘুম ভেঙে গেলে উঠলাম। আমি সবসময় করতাম কি, আমার রুমের ভিতরে লাইট অফ থাকলেও বাসার ভিতরে একটা হলেও একটা লাইট আমি অন করে রাখতাম আমার কমন স্পেসের ভিতরে। ঘুম ভেঙে গেল, দেখি কমন স্পেসের লাইট এরকম বেশ কয়েকবার হয়েছে। আচ্ছা, লাইট অফ পুরো বাসার মধ্যে। আর ওখান থেকে লোডশেডিং বলে কিছু নেই। অনেক সময় এমনও পেয়েছি যে আমার নিউ ইয়র্কে প্রায় বাসাতেই হচ্ছে ইলেকট্রিক ছিল, আমার বাসায় সামহাও গ্যাসে ছিল। আচ্ছা, সামহাও ছিল। অনেক সময় আমি তো ওরা চলে আসার পর রান্না বান্না তেমন করতাম না, রাতে ঘুম থেকে উঠে গিয়েছি হঠাৎ করে, উঠে দেখি যে ওই পানি খেতে গেলাম আমি ওই কমন স্পেসে, সাথে কিচেন লাগানো, দেখছি যে চুলো জ্বলছে। ঠিক আছে। অনেক সময় দেখেছি যে আপনার ওয়াশরুমে বাথটাবে আমি কোনো পানি জমে না, ওটা কর্ক ফালানো, পানি জমে। ভেরি আনইউজুয়াল থিং। কিন্তু মানে এটা বিশ্বাস করার মতো না যে আমি একা মানুষ বাসার ভিতরে, এরকম। হ্যাঁ, আপনি একা যেহেতু, আমি যেহেতু একা, সাথে যদি অন্য থাকতো অন্য কেউ করেছে, আমি ওটা কখন ফিল করতাম না। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা পেলাম, আমার জানলা দরজা সব বন্ধ। একদিন রাতে ঘুম ভেঙে গেল, কমন স্পেসে দেখি একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, মোটামুটি মাঝারি সাইজ, মানে জানলা দরজা বন্ধ, সেখান থেকে কোথা থেকে একটা কালো বিড়াল আসে। আমি তো দেখে পুরো মানে আমার ফ্রোজেন, আমার কোনো মানে ফিল করতেছি না যে মানে কি করবো। তো হঠাৎ করে আবার চোখ বন্ধ করলাম, খুললাম, পরে আমি ওখানকার যে কেয়ারটেকার ছিল, ওই বিল্ডিং যে ম্যানেজার, প্রত্যেকটা মানে রিয়েল এস্টেট কোম্পানিতে প্রত্যেকটা বিল্ডিং একটা ম্যানেজার থাকে, তাকে আমি একদিন টেকনিক্যালি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাসাটা আমি যে উঠেছি এর আগে কতদিন খালি ছিল? অনেকদিন। কতদিন? 1.5 বছর। নিউ ইয়র্কের মতো একটা জায়গা। ইয়েস। এবং একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং নিউ ইয়র্কে কখন খালি থাকে? ওটা 1.5 বছর খালি ছিল। আমি কেন? এটা ভাড়া পাওয়া যায় না, ও বলতে চায় না আমাকে। পরে আমার নেইবার, ওখানে আমার বিল্ডিং এ তো আরো বাঙালি আছে, তাদের সাথে মেশা শুরু করলাম, জানলাম যে ওই অ্যাপার্টমেন্টটা পার্টিকুলারলি ওটাকে অনেকে হন্টেড অ্যাপার্টমেন্ট হিসেবে জানে, যেখানে আমি অলরেডি কাটিয়ে এসেছি
আমরা চাইবো যে আপনি আবারও আমাদের সাথে মাঝে মাঝে যখন সময় পাবেন তখন আসুন, যে কয়দিন আসছেন আর কি এখানে সে কয়দিন, এবং নিউ ইয়র্কে যখন থাকবেন তখনও আশা করবো যে আপনি আমাদেরকে মাঝে মাঝে একটু অডিও ক্লিপ পাঠাবেন যেরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই আশা করবো সেটা। জি, অবশ্যই আমি নেক্সট টাইম থেকে আমি যেখানেই থাকি না কেন, যদি এরকম কিছু আসে ঘটনা সামনে, অবশ্যই সেটা রেকর্ড করে জানাবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো এখানেই আমাদের শেষ করতে হচ্ছে, এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনারা প্রতিটা মুহূর্তই এনজয় করেছেন অ্যান্ড আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আবরার ভাই, থ্যাংক ইউ সো মাচ আফনান ভাই, এবং আমাদের মাইনুদ্দিন ভাই আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে আমাদের সাথে এসেছেন, এবং আমি দেখতে পাচ্ছি এখনো অনেকে লিখছেন, অ্যান্ড বরিশাল থেকে লিখছেন আমাদেরকে, এবং লাস্টে আমাদেরকে আচ্ছা সাকিব আমাদের সাথে আছেন, সামিম